নমস্কার, কথায় কথায় অনুষ্ঠানের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যিনি অতিথি তিনি একজন বর্ণময় চরিত্র, একাধারে বিশিষ্ট নাট্যকার, নাট্য নির্দেশক, নাট্যাভিনেতা, সেই সঙ্গে আবার গায়কও, আদ্যপান্ত রসিক মানুষ। আবার অদ্ভুতভাবে তার এই সাংস্কৃতিক যাত্রা শুরু হয়েছিল একটা পাড়ার পরিবেশ থেকে, যা ক্রমে ক্রমে শেকড় ছড়াতে ছড়াতে ছড়িয়ে গেছে দূরে, বহু দূরে। এবং এই মানুষটি কিন্তু একসময় দাপিয়ে ম্যানুয়াল ড্রামও বাজাতেন। তিনি আর কেউ নন, আমাদের সবার পরিচিত শেখর দেব রায়। নমস্কার। প্রথমেই স্বাগত জানাচ্ছি কথায় কথায় অনুষ্ঠানে। শুরু থেকেই জানতে চাইবো যে কিভাবে এই সাংস্কৃতিক যাত্রাটা শুরু হলো তোমার? সাংস্কৃতিক যাত্রা আসলে দেখো বিশ্বরাজ, আমরা এই যে পরিবেশে বড় হয়েছি, মূলত আমার জন্মস্থান হচ্ছে রামকৃষ্ণ মিশন রোড। তো এখানে ছোটোবেলা থেকেই নাটক, গান, বাজনা, 25শে বৈশাখ, নজরুল জয়ন্তী এগুলো দেখে 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 দেখেই বড় হয়েছি। দিদি দাদারা ওরা সুন্দর করে একটা পাঠশালা ছিল, বিশ্বেশ্বর পাঠশালা, ওখানে আমাদের মঞ্চ বানানো হতো এবং সেটা দেখতাম। একটা বলে না একটা কথায় যে দেখতে দেখতে জানতে হয়, জানতে জানতে শিখতে হয়, আবার শিখতে শিখতে তার জীবনে প্রয়োগ করতে হয়। তো জানার পরিধিটা আমার রামকৃষ্ণ মিশন রোড, সেটাই আমার আতুর ঘর, অন্তত সংস্কৃতি চর্চার। সংস্কৃতি চর্চার মধ্যে যে বিভিন্ন শাখা প্রশাখা আছে, সেই শাখা প্রশাখার থেকে অনেক কিছুতেই আমি ডুব সাঁতার দিয়েছি, জল খেয়েছি, আবার উঠেছি। তো এরকম করেই আমার সাংস্কৃতিক যাত্রাটা শুরু হয়েছে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি, যখন আমি একেবারে চলে আসি, অদরচাঁদ স্কুলের ছাত্র, আমাদের শিক্ষক ছিলেন মৃণালকান্তি দত্ত বিশ্বাস, মহিতুষপুর কাস্ত, এবং তখন স্কুলের পরিধি মানে পাড়ার পরিধি থেকে স্কুলের পরিধি, ওখানে আমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী হতো, নজরুল জয়ন্তী, বিভিন্ন বিভিন্ন সাহিত্যিকরা আসতেন। তোমরা পেয়েছো কিনা জানি না, বড় বড় সাহিত্যিকরা আসতেন স্কুলে, কিন্তু আমাদের একটা অধিবেশনের মতো হতো। এই ছিল আমাদের স্কুলের একটা সাংস্কৃতিক পরিবেশ। আর তখনকার দিনে অদরচাঁদ স্কুল মানে একটা বিশাল ব্যাপার। তো ওখানেও আমার এক ধরনের আতুর ঘরে বলতে পারো যে স্কুলে একটা ব্যক্তি স্বাধীনতা নিয়ে আমরা রবীন্দ্র জয়ন্তী করছি, পাড়াতে এক ধরনের স্বাধীনতা, স্কুলে আরেক ধরনের স্বাধীনতা। ওখান থেকে আমরা ছোট ছোট ডাকঘরের নাটক, ডাকঘর নাটক, কিছু কাব্যনাট্য, ওগুলোকে ছোট ছোট করে স্যার আমাদেরকে দিতেন, আমরা ওই দল বেঁধে এগুলো করতাম। এগুলোও আমার কাছে একটা আতুর ঘরের মতোই মনে হয়েছে, যে শিক্ষার একটা পরিধি। ঠিক যখন মেট্রিক আমি পাস করলাম 1973 ইংরেজিতে, তখন যুবা মন, বুঝতেই পারছো, কলেজের পরিধি, এখানে আরও নানান ধরনের ছেলেদের সঙ্গে পরিচয়। ওখান থেকে কোথায় যেন আমার মনে হলো চলো একটু কিছু অন্যরকম করি। তখন শিলচরে অর্কেস্ট্রার বলতে সিম্ফনি অর্কেস্ট্রা ছিল। আচ্ছা। ওরা মানে ওয়েস্টার্ন গান টান বাজাতো, প্রদীপ পাটুয়া, দীপেন পাটুয়া, ওরা। তো আমাদেরও মনে হলো চলো আমরাও একটা অর্কেস্ট্রার দল করে নেব। এই ভাবতে ভাবতেই আমরা কলেজের বন্ধুরা মিলে, কলেজে কয়েকজন পাড়ার ছিল, কিন্তু কলেজের বন্ধুরাই মূল সবচেয়ে বেশি। আচ্ছা। তো প্রথম নাম দিয়ে দিলাম, নাম কি হবে, মেট্রো মেলোডি। মেট্রো মানে যা ইচ্ছে হয় আর কি তাই, কোনো ধরনের কোনো গ্রামার নেই, ব্যাকরণ নেই। আর তখন আমাদের একটাই চ্যালেঞ্জ ছিল যে আমরা কি করে এটা অর্কেস্ট্রাটা চালাবো। কারণ আমরা কেউ ড্রাম সেট কিনে নিয়েছি, স্কলারশিপ পেয়েছিলাম, কেউ স্প্যানিশ গিটার কিনে নিয়েছি, কেউ বঙ্গ কিনে নিয়েছি, কঙ্গো কিনে নিয়েছি, সবাই যে যার নিজের পয়সা করে আমরা একটা অর্কেস্ট্রার দল করে ফেলেছি। তো তখন তো বুঝতেই পারছো, তখন বয়সটা কম, 16 কি 17। তখন একটা অন্য ধরনের ভাবনা চিন্তার এত ছিল না, যার ফলে মনে হলো চলো একটু বাংলা গানও হবে, একটু হিন্দি গানও হবে। কোনো গায়ক নেই, কিন্তু আমরা ইনস্ট্রুমেন্টাল প্রোগ্রাম করতাম। হাওয়াইন গিটার বাজাতো অরূপ চৌধুরী, মানে ইরোড়া হোটেলের যে মালিক, ভোকালিস্ট বা সিঙ্গার না, তখন শুরুতে অর্কেস্ট্রা, এটা পিওরলি অর্কেস্ট্রা। তারপরে এখানে আমাদের রাজকুমার সিনহা বলে একজন ছিলেন আমাদের সিনিয়র, উনি খুব ভালো স্প্যানিশ বাজাতেন। তখনকার দিনে মানে ভেঞ্চার, সেডুস এগুলো তুলতে পারতেন।
তো এগুলো শুনে 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 আমাদের ওয়েস্টার্ন কিছুটা আয়ত্ত করা হলো। মাঝে মাঝে আমাদের অনুষ্ঠান করার জন্য পাড়ায় পাড়ায় নিমন্ত্রণ আসতো, আমরা যেতাম দুর্গাপূজার পরে, কালী পুজোর, এটা বিশাল একটা আনন্দ। কিন্তু আনন্দটাও ভাটা পড়তে লাগলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। সেটা একটা অন্য পর্ব। অর্থাৎ এটা হচ্ছে আমার সেই ছোটবেলার কথা, পাড়ার। তারপরে আমি স্কুল থেকে কলেজ থেকে আস্তে আস্তে চোখটা একটু অন্যরকম হলো। চলো, কলেজে আমাদের সোশ্যালিক হতো, সেখানে চুটিয়ে আমরা নাটক করতাম। যেহেতু আমার একটা নাটকের প্রতি একটা নেশা ছিল ছোটবেলা থেকে, এটা আমি অনুভব করেছি যখন আমি কলেজে পড়তে ঢুকেছি, বা স্কুলে যখন আমাকে দায়িত্ব দেওয়া হতো যে তুমি ডাকঘরের অমল করো। তো বুঝতে পারছি যে কোথায় যেন একটা অভিনয় করার একটা ইচ্ছে, ক্ষমতা বলবো না, তখন ক্ষমতার কোনো প্রশ্নই নেই, অভিনয় করার একটা ইচ্ছে আমার ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। তারপর 1973 থেকে 74 পর্যন্ত আমাদের খুব চুটিয়ে অর্কেস্ট্রা হলো। আমি ড্রাম সেটও বাজাতাম, রাজকুমারদার কাছে কিছু স্প্যানিশও শিখে নিয়েছিলাম, স্প্যানিশও বাজাতাম। তো এরকম করে করে 73-74, এরপরে তখন আমাদের প্রি ইউনিভার্সিটি ছিল। 2 বছর পর অনেক বন্ধুরা কেউ গুয়াহাটিতে চলে গেল, কেউ কলকাতায় চলে গেল ফার্দার স্টাডিতে। বাস দল যা হয় ঐতিহাসিক কারণে দল আস্তে আস্তে শেষ হয়েছে। এবার আমি কি করব, আমার তো খিদে রয়ে গেছে। আমি আর বাইরে পড়তে যাইনি, আমার এখানেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপর আমি, আমার দাদা সুদীপ দেব, উনি তখন নাটুকেরাতে নাটক করতেন। তো আমাকে বলছে তুই তো নাটক করবি, ছোট ছোট রোল থাকবে, তুই যদি করতে পারিস। আমি খুব নাটক করতে ইচ্ছে, তুমি আমাকে নিয়ে চলো। তখন 1997 জাস্ট গ্র্যাজুয়েশন মানে হচ্ছে আর কি এরকম। কিন্তু এই ফাঁকে একটা বিশাল একটা আমার ভাবনার জগৎটাকে তোলপাড় করে দিল। সেটা হচ্ছে 1976-এ এখানে স্থানীয় বিজয়ী সংঘ, মানে আর্যপট্টির যারা প্রথিতযশা নাট্যকর্মীরা ছিলেন, সাধনদা, যিশুচন্দ্র, পরাণ চক্রবর্তী, ওরা সবাই মিলে নান্দিকারকে আনলেন। তখনকার দিনে নান্দিকার, বুঝতে অজিতেশ, রুদ্রপ্রসাদ, কেয়া চক্রবর্তী, মানে স্টলওয়ার্ড যারা, ওরা এসে নাটক করলেন। হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে, টিকিট কেটে আমরা গেছি। এবং আমার জীবনের নাটকের টার্নিং পয়েন্টটা হচ্ছে ওই যে আমি বললাম না প্রথম দেখতে দেখতে জানা, আমি ওদের নাটক দেখে ভাবছি এটা কি, এগুলো কি নাটক বলে? এত সুন্দর সেটিংস, এত সুন্দর অভিনয়, এত সুন্দর নাটকের কন্টেন্ট, মানে চোখে বলে যাকে মানে দেখেই যেন ভালো লাগার জায়গাটা তৈরি হয়ে যায়। সেটা 1976-এর 3টে নাটক, শের আফগান, ভালো মানুষের পালা এবং সওদাগরের নৌকা। আমি 3টে দেখে এরপর আমার মনে হয়েছে ওদের একটু অটোগ্রাফও নেব। ওরা কিন্তু রেলে এসেছিলেন তখনকার দিনে, কলকাতা থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে শিলচর। এবং অজিতেশ বাবু তখনকার দিনে বাংলা সিনেমার একদম স্টলওয়ার্ড। রুদ্রবাবু তখন সিনেমা টিনেমা করতেন না, কিন্তু উনি স্টলওয়ার্ড। শম্ভু মিত্র আসতে পারেননি, উনি তখন নান্দিকারের দলে ছিলেন না, ওনার দল ছিল বহুরূপী। তো এই নান্দিকারের নাটকটাই আমার নাট্য জীবনের একটা বিশাল টার্নিং পয়েন্ট। তারপরেই 1977 আমার পাড়ার দাদা সুদীপ দা, ও আমাকে বললো চল, তোর যখন নাটকের এত নেশা, আমাদের দল আছে। বলে কোথায়? নাটুকেরার মধ্যে কে? পঙ্কজ দা, মহাদেব বণিক, মন্টু বণিক, অনুপ দাস, তাদের সঙ্গে সেই সময় আমাদের শিলচরের নাটকের স্টলওয়ার্ড, ওদের সঙ্গে যখন যোগাযোগ হলো। আর আমার জন্য ছোট্ট একটা পাঠ বরাদ্দ ছিল, আমি 1.5 মাস রিহার্সেল দিয়েছি, এই ছোট্ট একটা পাঠ। আচ্ছা। এবং জীবনে প্রথম আমার ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে নাটক করা 77। রাজা সুইটে শ্বাস করে যে 100-200 ফয়দা হবে, বাস, আর কিছু না। 1.5 মাস মহাদেবদার আমি চুটিয়ে রিহার্সেল দিয়েছি। আর যেদিন নাটকটা হবে, পঙ্কজদা ছিল ডিরেক্টর, অনুপদা ছিল ডিরেক্টর, আর মহাদেবদা ছিল মেইন অ্যাক্টর, আর আমি ছিলাম একটা গ্রামবাসী। তখন একটু পাতলা লিকলিকের শরীর ছিল। আমি যেই স্টেজে উঠেছি, ফোকাস পড়েছে, আমি ডায়লগ ভুলে গেছি। তুমি বিশ্বাস করো বিশ্বরাজ, মানে একটা নাটকের 1.5 সেকেন্ড যদি মানে ব্ল্যাকআউট হয়ে যায়,
তাহলে নাটকের কি অবস্থা হতে পারে। মানে 1.5 মাস রিহার্সাল, 1.5 মাস রিহার্সালের পর। আচ্ছা, এইরকম টেন্স ছিলাম আমি। তারপরে হঠাৎ করে আমার মনে হলো আমার সংলাপ আছে, আমি এক শ্বাসে বলে দিলাম, রাজা সুইটে শ্বাস করে যে 100 200 ফয়দা হবে বলে আমি আবার থমকে গেলাম। তারপরে কি হলো, মহাদেবদা আমাকে ম্যানেজ করে বলছে যা যা তুই এখন তুই খেয়ে মাঠে যা, আমি আসছি বলে মহাদেবদা ইম্প্রোভাইজ দিয়ে আমাকে উইন্সে ঢুকিয়ে দিল। আমি গ্রিন রুমে বসে আমি বলছি জীবনে সব কিছু করতে পারবো কিন্তু নাটক আমি করতে পারবো না, এটা আমার মনে হয়ে গেছে সেদিন। তারপর তো শুরু হলো, সবচেয়ে ছোট ছিলাম আমি, তো অনুপদা এসে আমার পিঠে হাত দিল, পঙ্কজদা পিছিয়ে বলে কী হয়েছে, আরে এইরকম ভুল হয় আমাদেরও হয়েছে, কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, নাটক চালিয়ে যাবি। তারপর কোথায় যেন একটা মনে হলো যে না, ভুল করলেও তো ভুল শুধরানো যায়, যেগুলো যেত না আমাদের আগের যেমন অর্কেস্ট্রা এগুলোর মধ্যে কোনো বোধের বা ভাবনার কিছু নেই, চলো যা করলে তখনকার দিনে চটুল হিন্দি গান চলো হয়ে যাবে, বাংলা গান হয়ে যাবে। তো এই জগৎটা আমার কাছে মনে হচ্ছে যেমন রাত দিন তফাৎ। তারপর আমি পুরো বললাম যে না, এইগুলো আর না, আমাকে নাটকেই ঢুকতে হবে। সো ইট ইজ মাই টার্নিং পয়েন্ট 1976। নান্দিকারের নাটক দেখে ভালো নাটক করার স্পৃহা বা ভালো নাটক দেখার স্পৃহা সেটা তখন জেগেছে, আমার জেগে গেছে, এবং এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। তারপরে তো আর কিছু বলার নেই। শিলংয়ে ওরা আসতেন, সৌম্যমিত্র ওরা, আমরা খবর পেতাম, আমরা এখান থেকে বাসে 30 টাকার টিকিট শিলংয়ে চলে যেতাম, বহুরূপীর নাটক দেখতাম। উৎপল দত্ত শিলংয়ে এসছেন, খবর পেতাম, বাস আমরা চলে যেতাম। তোমার একটা সময় কেটে গেছে নিজের চোখ এবং বোধকে তৈরি করতে, একদম মানে এই নাটকগুলো, এই উৎকৃষ্ট প্রযোজনাগুলো দেখে দেখে। আসলে এটাও বলতে পারো একটা সুপ্ত মনের বাসনা পৃথিবীতে বারবার আসে, এটা বলে না রবি ঠাকুরের কথা। আমারও মনে হচ্ছে যে সেই পাড়ার ছোট্ট আমি শেখর, তারপর একটু বড় আমি, তারপরে আর একটু বড় ভাবনা, আর একটু ভাবনা থেকে বোধের জায়গা, এগুলো বোধহয় শুরুতে এইরকমই হয়, এবং দিস ইজ দ্য প্রসেস। কেউ বলে না যে, যেমন ক্লাসিক্যাল সিঙ্গার যারা আছে তাদের একটা ঘরানা আছে, তারা ছোটবেলা থেকে ওই ঘরানায় তৈরি হতে 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 তারা একটা পিক পয়েন্টে যাবে, কিন্তু এটা একটা ছাঁচ, এই ছাঁচে বেরোতে পারবে না, বিকজ দিস ইজ দ্য স্কুলিং। কিন্তু একটা নাট্য কর্মী হয়ে ওঠার আগে, নাট্যাভিনেতা হয়ে ওঠার আগে, নাটককে ভালোবাসার যে চোখটা, সেই চোখগুলোকে কিন্তু আমার কাছে মনে হয়েছে বাইরে থেকে দেখে দেখে আমার হয়েছে, নিজে থেকে আমি তৈরি করতে পারিনি, হয়তো ভেতরে ছিল। তারপরে তো আর কি বলবো, 77 থেকে 78 আমরা সেই যে তোমার ছোটা শুরু হয়েছে, সেই যে ছোটা বলতে পারো। তারপরে মজা শোনো, 78-এ অনুপদার ডিরেকশনে দৃষ্টি নাটকটা হবে লখনৌতে। জীবনে প্রথম নাটক নিয়ে লখনৌ যাওয়া, এটা কি রোমাঞ্চ, বয়স আর কি, তখন জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। তো সেই লখনৌতে যাওয়া, লখনৌতে নাটক করে অ্যাপ্রিসিয়েশন পাওয়া, এই রোলটা আরেকটু বড় হয়ে গেল, তখন ছোট ছিল, আরেকটু বড়, আরো বেশি করে কনসিয়াস হয়ে গেলাম যে এখন আর নাটক ভুল করলে আমার দল থেকে বহিষ্কার হয়ে যাবে। স্টেজ ফেয়ারও মোটামুটি আরো বেশ কয়েকটা নাটক ছিল। আর আমার স্টেজ ফেয়ারটা আরো একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার পাড়া। এই পাড়াতে দুর্গাপূজার সময় আমরা যে চুটিয়ে নাটক করি, ওখানে আমি ওই যে নাটকটা বলেছিলাম, তোমার ইন্টারেস্টিং শোনো, অনুপদা ছিল ডিরেক্টর। তো সেবার পুজোর সময় অনুপদা আমাকে বললো, শেখর ওই যে তুই যে নাটকটা ভুলে গেছিলি, আমি বললাম আবর্ত, ওই নাটকটাই কিন্তু পুজোতে আমরা করবো এবং মেন রোলটা তুই করবি। আমি অনুপদা কি বললো, বলছে না এটা তোকে করতে হবে। এই যে বিশ্বাসের জায়গাটা, এই যে বুস্ট করে দেওয়া। তোমার নাটকের নেট প্র্যাকটিসটা কিন্তু তোমার পাড়াতেই হয়েছে একদম, এটা বললাম না, এটা আমার ঐতিহ্য। আর কলেজের সোশ্যাল উইকে নাটক করা, স্কুলের সেই ছোটবেলা থেকে ডাকঘর করা, বাবুলিয়ালা, সবগুলো মিলে মানে আমার নাট্যকর্মী বা নাট্যন্ত প্রাণ, সেটা বোধহয় এখান থেকেই তৈরি হয়েছে। তারপর ধীরে ধীরে আমার যে ক্লাব শিলচর কালচারাল ইউনিট, 78-এর পরেই আমাদের বড়রা, তখন অনুপদা, পঙ্কজদা, সুদীপদা, রজতদা, ওরা মিলে বলল যে না, আমরা একটা কমন প্ল্যাটফর্ম করব। এটাকে একটু বিশদভাবে বলি। তখন সময় ছিল 75-77, তখন একটা ক্লাব রাইভেলরি বলবো না, মানে অমুক ক্লাব থেকে আনতে গেলে একটু পারমিশন লাগতো, অমুক করতো, মানে একটা কোথায় একটা বাইন্ডিংস তৈরি ছিল। তো আমাদের বড়রা যারা পঙ্কজদা বা অনুপদা, ওরা বললেন যে আমরা এমন একটা ক্লাব করব, এটা নামে দেবো শিলচর কালচারাল ইউনিট,
ইজ এ কমন প্ল্যাটফর্ম। এখানে সবাই আসতে পারে, আমাদের দুটো দরজা থাকবে, একটা ইন করতে পারবে নিজের ইচ্ছায়, আউটও করতে পারবে নিজের ইচ্ছায়, কোনো বাইন্ডিংস নেই। এবং দিস ইজ দ্য প্রসেস। এই যে প্রসেসটা টিল নাও এখনো পর্যন্ত আমরা মেনটেন করে যাই, এই মেনটেন শুধু আমরা না, অনেক সংস্থাই করে, এবং দিস ইজ দ্য কারেক্ট প্রসেস। আমার কাছে মনে হয়েছে যে ক্লাইভ রাইভেলরির থেকে শিল্পচর্চার যে একটা সহযোগিতা তৈরি হয়, সহমর্মিতা তৈরি হয়। আমি বিশ্বাস করছি যে এই রোলটা আমি বিশ্বরাজকে দিয়ে করাবো। বিশ্বরাজ কি করে দলছুট করে না আজকের প্রজন্ম করে সেটা আমার কিছু না, আমি বিশ্বরাজকে দিয়ে করাবো। এবং এই প্রসেসটা আমি টিল নাও এখনো করে যাচ্ছি। কেউ কেউ বলে থাকেন যে না তুমি তো বাইরে থেকে আনো, আমি কেন বাইরে থেকে আনছি, আমি তো শিলচরের মানুষ। ও যদি এই রোলটা করে আমার এই নাটকটাকে আরো বেশি করে একটা উপাদেয় করে তুলতে পারে, তাহলে এই প্রসেস কারেক্ট। এবং আমার কাছে মনে হচ্ছে আই স্টিক দিস পয়েন্ট টিল নাও, আমি এই পয়েন্টেই আছি। তো 1979 সালের 7ই এপ্রিল আমাদের ক্লাবের জন্ম হলো। তখনও আমার বয়স কত, 20-22। তো তখন থেকেই আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোলের ক্যাপাসিটিটাও বেড়ে গেল। আস্তে আস্তে ওই সহ অভিনেতা থেকে আস্তে আস্তে মুখ্য অভিনেতা, তারপর বাস চলতেই থাকলো। এর মধ্যেও আরো অনেক টার্নিং পয়েন্ট আছে, বলবো আমি তোমাকে যখন কথার ফাঁক আসবে আর কি। বলো। আমি একটা শুধু মানে এগুলো শুনতে শুনতে একটা কথা মনে মনে আসছিল আর কি, এবং কিছু কিছু নাটকের দৃশ্য, তোমার নাটকের দৃশ্য যেগুলো আমি ব্যক্তিগতভাবে দেখেছি বিভিন্ন সময়। আমি এমনও দেখেছি তুমি ধরো সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ বা বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগের সময় তুমি পথনাটকও করছো, যেখানে একটু একদম বাস্তব যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরছো। তুমি আবার রঙ্গরসের গপেও তুমি আসছো, এটা অন্য ভূমিকায়। তুমি আবার আন্তিগণতেও আসছো, আর তুমি আবার এই যে অতি সম্প্রতি যে আমাদের শিলচরে মঞ্চ হলো রক্ত করবি, সেটা তুমি রাজাও হলে। এই যে একজন একজন নাট্যকর্মী না, এখানে একজন আমি নাট্যাভিনেতার কথা বলবো, যে এই যে নিজেকে বারবার যে বিভিন্ন ছাঁচে ফেলা, সেটা কিভাবে করো? মানে সেটা কি তোমাকে আলাদা হোমওয়ার্ক করায়, না সেই তোমার যে স্কুল জীবন থেকে যে একটা অল্প অল্প করে ছোট্ট শেখর মধ্যে এই যে শেখর হয়ে হয়ে আসা, এবং এসে যে একটা শেখর দেবরায় হওয়া? আসলে কি জানো বিশ্বরাজ, বলে না জীবনের পথ চলা, তার মধ্যে একটা বিভিন্ন রামধনুর রঙের একটা ভাষা কিন্তু তৈরি করে, এবং যেটা আমার ভেতরে করেছিল এবং এখনো করে যাচ্ছে। আমরা কিছু বন্ধু বান্ধব, খুব হাস্যরসের বন্ধু বান্ধব যারা আছে আমাদের, প্রদীপ নাথ, তো ও আমাকে বললো দেখো আমরা পাড়ার পুজোতে ইম্প্রোভাইজ নাটক করতাম। এগুলো আমাদের ইনভেনশন, ইম্প্রোভাইজ নাটক, কিচ্ছু না, শুধু বিষয়টা আমরা বলে দিতাম এই হচ্ছে আমাদের বিষয়, চলো তুমি এইটা করবে, তুমি এইটা করবে, চলো। কোনো স্ক্রিপ্ট নেই, কোনো স্ক্রিপ্ট নেই। এটাকে ইম্প্রোভাইজ ড্রামা আমরা নাম দিয়েছি। এটা কোনো গ্রামাটিক্যাল কথা কিনা আমরা জানি না, বিকজ টোটালি ইম্প্রোভাইজ। এই ইম্প্রোভাইজ নাটক আমরা করতাম প্রত্যেকবার পুজোর সময়, কারণ সময় ছিল না, সবাই দৌড়াদৌড়ি করতো। তো আমি, প্রদীপ, টিঙ্কু, মান্না, মনোজ দেব সব ইম্প্রোভাইজ নাটকের মাধ্যমে আমাদের রঙ্গরসের জন্ম হয়ে গেল। কারণ পুজোর সময় আমাদেরকে পাড়া থেকে একটা বলতে পারো এক ধরনের রুলিং থাকতো, ওসব পেনদানি নাটক চলবে না, আমরা একটু হাসতে চাই, সারা বছর অনেক কষ্ট হয়েছে, এই 3 দিন আমরা হাসতে চাই, অন্তত একদিন তোমরা আমাদেরকে প্রাণ বুড়িয়ে চুটিয়ে আনন্দ ফুর্তি করে দেবে। তো এখান থেকেই প্রদীপ ছিল মানে কি বলবো, ও রসের রাজা আমরা বলতাম। ওর মাথা থেকে কোথা থেকে স্ক্রিপ্ট আসতো, আমাকে বলতো, তারপরে আমি ওটাকে একটা ডিরেক্টরিয়াল টাচ দিতাম। ক্যারেক্টারগুলো কিন্তু এখনো, এবং নতুন প্রজন্মের কাছে ইম্বোসা, নতুন প্রজন্ম এখনো চেনে এটা, যে ওরা হয়তো বা রঙ্গরসের গল্প শুনেনি, কিন্তু ইম্বোসা ক্যারেক্টারটা ঢুকে গেছে। এটার পিছনে আরেকটা কারণ কি জানো, আরেকটা কারণ হচ্ছে আমার একটা এক্সপেরিমেন্ট করার প্রচন্ড একটা বলতে পারো একটা তাড়না। তখন শিলচর কোনো স্টুডিও ছিল না, আমরা যখন এই ক্যাসেটটা করি, এবং কি আমাদের রসিকতা দেখো, পিঙ্কু আমাদের ইফেক্ট, পিঙ্কু এবং বিধান লস্কর, ওদেরকে যখন আমি বললাম দেখ আমরা এরকম 10-12টা স্কিড আছে, এগুলোকে আমরা মানে ক্যাসেটের ভাষায় বলি স্কিড, নাটক বলি না, ছোট নাটক বললে জিনিসটা বুঝবে না। স্কিড ছোট 5 মিনিট, 10 মিনিট বা 6 মিনিট, ম্যাক্সিমাম যেটা ছিল 8 মিনিট। স্কিটগুলোকে একসাথে করে আমরা একটা ক্যাসেট করব। তখন বিধান আমাকে বললো শেখরদা ক্যাসেট করবি, এখানে তো কোনো রেকর্ডিস্টই নেই। আমি বলছি না তোরা যে অর্কেস্ট্রার সময় মাস্টার ওটার মধ্যে লাগিয়ে আমরা করে নেব। তো বলে চলো একদিন হয়ে যাক, আমরা একটু ট্রায়াল নিয়ে নিই। তো পিঙ্কুর বাড়িতে গিয়ে আমি, প্রদীপ, মান্না, আর সেই ক্যাসেটে আমরা মোটামুটি
কাউকে আর বাদ দিইনি। মোটামুটি তখনকার সময়ে মানে নাটকে যারা যারা একদম ফার্স্ট র্যাঙ্কিং, বাবুলদা, আশিস দা, বিজয় খান, সবাইকে আমরা বলেছি তোদেরও ছোট ছোট রোল আছে। হ্যাঁ, তো বলছে ঠিক আছে, ছোট তো বলে হ্যাঁ। তো সবাই রসের টইটুম্বুর মানুষগুলোকে নিয়ে আমরা বলেছি ক্যাসেটের নাম হবে রঙের রসের গফ। তো এইখান থেকেই কোথায় যেন আমাদের ভেতরে ভেতরে একটা চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছিল ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আচ্ছা, এটা ভেতরে ভেতরে প্রদীপ, আমি বললাম দেখ আমরা এমন কোনো স্কিট করব না যে স্কিটের মধ্যে ভাড়ামি থাকবে। এটা আমি মানুষদেরকে ছোট করে বলছি না, কোনো ভাড়ামি থাকবে না, অথচ একটা মেসেজ থাকবে, দেখা যাক তো কি করা যায়। করে করে আমরা স্কিটগুলোকে লিখেছি। তারপর আবার তখন কিন্তু আমরা লিখা হয়ে গেছে, কারণ ইম্প্রোভাইজ নাটক না, তো এটাকে অডিও করতে হবে। চুটিয়ে রিহার্সেল দিয়ে সবাইকে বলেছি এই বলে আমরা স্টুডিও বলতে মানে পিঙ্কুর বাড়িতে। তো আমরা স্টুডিওর নাম দিয়েছি এনএ স্টুডিও। তো সবাই বলছে এনএ স্টুডিও কোথায়? আমি বলছি ন্যাচারাল স্টুডিও। নেচে পার্টি উপরে বস্তা দিয়ে চট দিয়ে পুরো সাউন্ড প্রুফ করে কি করব, হঠাৎ দেখা যায় কাকের শব্দ শোনা যায়, কুকুরের শব্দ শোনা যায়, পাশে একটা মন্দির ছিল, ঘন্টা বাজে। তো স্বাভাবিক, তো রাত্রিবেলা গভীর রাত্রিরে আমরা শুটিং করছি, এই কি বলে রেকর্ডিং করছি। এইরকম একটা মানে বলতে পারো এই ধরনের রসিকতায় এক ধরনের যুদ্ধ করে একটা রসিকতা তৈরি করে ব্যাপক হিট হয়েছে। এটা কি করে হয়ে গেল আমরা এত এক্সপেক্ট করি না। আমরা ভেবেছি ঠিক আছে 200-250 ক্যাসেট করব, তারপরে দেখা যাক কি। ও মা, তারপরে তো হুলুস্থুল। প্রদীপকে বললাম, প্রদীপ আর আমার দ্বারা হবে না, এবারে তুই জিনিসটা দেখ। ও বেচারা পুরো মার্কেটিংটা দেখেছে। তো প্রদীপ এই ব্যাপারে আমরা বলি ওকে মানে রঙ্গরসের রাজা। ও ক্যারেক্টারগুলোকে ওই কিছুটা পছন্দ করে এবং আমি কিছুটা পছন্দ করতে, টিঙ্কু কিছুটা করে আমরা নাম দিয়েছি। এবারে নাম দিতে হয় কারণ ক্যাসেটটা বেরোবে, কারণ দিস পাবলিক প্লেসে যাবে। এখানেও আমরা মজা দেখো, আমরা দিয়েছি এটার নাম দেরাদানা ভান্ডের প্রযোজনা। সবাই বলছে এটা কি দেরাদানা ভান্ড, এটা আবার কি? তখন বলছি আমরা দেখো দেরা মানে দেবরায়, আর না মানে নাথ, প্রদীপ নাথ, আর দা হচ্ছে বিশ্বজিৎ দাস। বলছে এই তিনজনের ভাণ্ড মিলে রসের ভাণ্ড, খাও ফেলো যা খুশি করো, এটা দেরাদান। তো এইরকম করে করে মজা। সেটা মোস্ট প্রবাবলি 95-97 হবে। টিল নাও এখনো আমাদেরকে রাস্তায় পেলে অন্তত প্রদীপকে তো বলেই ও ইম্বোসা, আর আমাকে তো বলে ও শেখরদা আরও একটু চলো। আমি দেখ আমাদেরও বয়স হয়ে গেছে, রসটা আমাদেরও একটু কমে গেছে, চল একটু তো হয়েছে। তখন আমি ওদেরকে একটা এক্সাম্পল দিতাম, দেখ 16 তো হয়েছে, দেখেছিস 50 বছর হয়ে গেছে। হ্যাঁ, 16 একবারই হয়, দুইবার। তো এই হচ্ছে আমাদের, এটা আর একটা মানে নাটকের বাইরের আমাদের কিছু রসের মানুষরা যারা আছে তাদেরকে নিয়ে একটা কাজ। পাশাপাশি তুমি যে বললে পথনাটকের ব্যাপারটা আমার মনে আছে 25 বছর পূর্তিতে মাতৃভাষার, অর্থাৎ 19শে মের 25 বছর পূর্তিতে আমাকে একদিন অনন্তদা খবর দিয়ে নিয়ে গেলেন, অনন্তদেব। তো উনি তখন কেন্দ্রীয় মাতৃভাষা সমিতির সম্পাদক। উনি বললেন শেখর দেখ 25 বছর হয়ে গেছে, আমাদের কোনো ভাষা নিয়ে কোনো নাটক হয়নি। কবিতা হয়েছে, গল্প হয়েছে, প্রবন্ধ হয়েছে, কিন্তু নাটক তো হয়নি। এবং এটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল যে সত্যি তো নাটক তো দেখিনি। তো 1985, হ্যাঁ 85 ইংরেজি, আমি একটা নাটক লিখলাম। এই নাটকটা লিখতে গিয়ে আমাকে অনেকেই সাহায্য করেছেন। অমলেন্দু স্যার করেছেন, মুকুন্দ ভট্টাচার্য তখন জীবিত ছিলেন উনি, অনন্তদেব, আমাদের স্যার মৃণালকান্তি দর্শ বিশ্বাস, বা আমরা জানি স্কুলে আমরা স্যার বলি, বাইরে পলুদা বলি। এই একটা আমাদের রিলেশন ছিল, এটা জানি না তোমার সঙ্গে ছিল কিনা। এটা খুব মজার রিলেশন। তো ওই সবাই মিলে আমাকে খুব হেল্প করে আমি একটা স্ক্রিপ্ট তৈরি করলাম। অ্যান্ড মোস্ট প্রবেবলি, আমি জোর গলায় বলছি না, আমার মনে হয়েছে যে 25 বছর উপলক্ষে 1985-তে আমরা এই প্রথম নাটকটা করি, যার নাটকটার নাম হচ্ছে কালের পদাবলী। এবং সেই দিন আমরা বোধহয় প্রায় 15-16 পয়েন্টে গিয়ে আমরা এই নাটকটা করেছিলাম। তারপর থেকে প্রত্যেক বছরই আমরা মানে পথনাটক বেরোতো। এরপরে দেখা গেছে আমাদের গণনাট্য সংঘর যখন আমি মেম্বার হলাম, ওখান থেকে ইস্যুভিত্তিক কিছু পথনাটক হতো, দ্রব্যমূল্য নিয়ে, রাস্তাঘাট নিয়ে, আরও নানান ধরনের সমস্যা নিয়ে। তখন পথনাটকের সংজ্ঞায়নটাই হচ্ছে, আমি দিল্লিতে গেছিলাম সাবদারাসমী মেমোরিয়াল ট্রাস্টের পথনাটক ওয়ার্কশপে,
দেখলাম এখানে আমরা শিলচর বসে যা ভাবছি, ওরা আরেকটু কম্পোজিট ওয়েতে ভাবছে, ওদের একটা রাজনৈতিক দর্শন নিয়ে ভাবছে, কিন্তু আমাদের রাজনৈতিক দর্শন এত ফেলনা নয়। আমরাও চাইছি উন্নতি হোক, আমরাও চাইছি প্রতিবাদ করব, কিন্তু স্ট্রেট। তো এটাকে বলছেন যে ওরা দিস ইজ দ্য প্রোপাগান্ডা ড্রামা। তো আমরা সেটাকে ইম্প্রোভাইজ ড্রামা বলি, সেটা আমরা পথনাটকের একটা, আমাদের মূল পারপাসটাই হচ্ছে আমরা একটা প্রচার করছি, বিষয়টাকে প্রচার করছি। এখানে কতটুকু শিল্পবোধ হলো কতটুকু হলো না সেটা মুখ্য কথা নয়, মূল কথাটাই হচ্ছে যে স্ক্রিপ্টের ভাবটা কি, পরিবেশটা কি, সেগুলো করে গেছে। এখন একটু কম করি, বয়স হয়ে গেছে, এখন নতুন নতুন ছেলেমেয়েরা করছে, খুব ভালো লাগছে। আচ্ছা, এখন মানে আমরা একটু মানে আমাদের এই অনুষ্ঠানের শেষের দিকে এসেছি, কিন্তু এখন আসবো মূল আরেকটা অন্য বিষয়। বলো। কারণ তোমার গান একটা অন্য পরিচয় আছে। কারণ শেখর দেব রায় যেভাবে আমরা মঞ্চে নাটক করতে দেখি, সেভাবে কিন্তু মাঝে মধ্যেই তোমার গান, এবং আবার ঘুরে ফিরে মিশন রোডের কথা আসছে, এবং এখানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, কারণ আমি তোমার সাথে সেই মঞ্চও শেয়ার করেছি আমাদের আগমনীর অনুষ্ঠান, এবং তোমার খুব একটা আতুরঘর, কিন্তু আতুরঘর জাগো দুর্গা করতে সেই তোর যেরকম আতুরঘর আমারও একদম একদম আমি মনে। আচ্ছা, এখানে তফাৎটা হচ্ছে কি, বিশ্বরাজ গান শিখে গান গায়, আর আমার তফাৎটা হচ্ছে আমি গানের গো জানি না। না না, এটা গান ভালোবেসে গাওয়া, গান ভালোবেসে গাওয়া, ভালোবেসে আমার গান গাওয়া। তো একবার কি হলো, আগমনীতে যে মেল ভয়েস ছিল উনি আসতে পারেননি, গলা ইয়ে হয়ে গেছে, বসে গেছে। তো আমাকে নীলিমা দেব বললো, এবার তোকে জাগো দুর্গা গাইতেই হবে। আমি বললাম, দেখ আমি তো গান শিখিনি। বলে, তুই গান, গোপী গান বাঘাবাইনের ঘটনাটা একটা আলাদা ঘটনা হয়ে গেছে আমার নাটকের। এটাও একটা খুব মানে আমার নাট্য জীবনের একটা টার্নিং পয়েন্ট। 1983, হ্যাঁ 83 হবে, গণসুর থেকে একটা নাটক গোপী গান বাঘাবাইন। তো আমি তখন ওই যে বলে না, বাথরুম সিঙ্গার থেকে কিছুটা ওই ক্লাব সিঙ্গার বা সিঙ্গার, কিন্তু আমি কোনো প্রোগ্রামে আমি গান টান গাই না। তো ওখান থেকেই আমার গান গাওয়ার একটা নিজের পাঠশালা, নিজেই হেডমাস্টার, নিজেই স্টুডেন্ট, আবার নিজেই। তো ওখান থেকেই আমাকে বললো যে তুই গুপি করতে হবে, এবং গুপিতে মিউজিক ডিরেক্টর ছিলেন, তুমি চিনো, আমার প্রদ্যুৎ বিশ্বাস। প্রদ্যুৎ বিশ্বাস আমাকে জানতেন, কারণ আমি ওই ফক সঙ্গের মধ্যে একটা অডিশন দিয়ে দিয়েছিলাম। এটাও এই একটা ওই গুলমেলে অডিশন, একটা নাটকে আমার 4টা ফক সং গাইতে হতো। আমি গিয়েছি, প্রসেনজিৎ দা ছিল, প্রসেনজিৎ ফাংচু, উনি বললে তুই অডিশন দে। আমি বললাম, দাদা আমি স্কেলই জানি না, কিচ্ছু জানি না। বলে, সব হবে, আমরা থাকবো, রেডিওতে গান গাইবি, তোকে তো আর দেখবে না, আমরা স্কেল টেল ঠিক করে দেবো। যাই হোক, ওদের বদান্যতায় আমি রেডিও অডিশন দিলাম, লোকসঙ্গীত শিল্পী হয়ে গেলাম। তখন কোথায় একটা সাহস এলো যে না, আমি গান গাইতে পারছি। সেই সুর ধরেই আমাকে গোপী গান বাঘাবাইনে গণসুরের প্রদীপ দাস, বাবুলদা বললো, তুই গোপীটা করতে হবে, আশিস দা যেতে পারবে না, তুই লখনৌতে। তো সেখানে 11টা গান। আমি বলি, 11টা গান আমি কী করে শিখবো? মানে তোকে শিখিয়ে দেবে প্রদ্যুৎ বিশ্বাস। তো প্রদ্যুৎ বিশ্বাস তখন এই ছোট্ট একটা টেপ রেকর্ড ছিল, সোনির টেপ রেকর্ড, সেটাই সম্বল। ওটা নিয়ে আমি রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে গান শুনতাম। আর ওই বলে না, যার পূর্ণতা পাবার একটা ইচ্ছে থাকে, কোথায় যেন পূর্ণতা হয়ে যায়। তো আমার কানটা বোধহয় পূর্ণতা পাবার একটা মেশিন, কারণ আমি গান শুনতাম, আমি তো হারমোনিয়াম বাজাতাম না। তো শুনে 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 গানগুলোকে আমি রপ্ত করে নিয়েছিলাম। তারপর গেয়ে গেছি লখনৌ স্টেজে, আর তোমাদের সবার ভালোবাসার সুবাদে সেখানে আমি বেস্ট অ্যাক্টরও হয়ে গেলাম। তো এটাও একটা প্রাপ্তি বলতে পারো, যে গান জানে না, না জানা একটা মানুষ গান গেয়ে ফেললো। এবার তুমি আমাকে যেভাবে টেনে টেনে নিয়ে এসছো গানের দিকে, আমিও মনে মনে তৈরি আছি, কারণ আমি জানি তুমি আমাকে এই জায়গায় নিয়ে যাবে। মানে আমরা তো এখন তো শেষের দিকে এসে গেছি, আমার খুব ইচ্ছে যে আমরা চেষ্টা করবো তোমার গান দিয়ে। হ্যাঁ, তা এটাই হচ্ছে যে তুমি মানে আমাদের এটাই কামনা যে তোমার এই বর্ণময় সাংস্কৃতিক যাত্রা, কোনো বিষয় ভিত্তিক বলবো না, যে নাটক গান বলবো না, তোমার এই বর্ণময় সাংস্কৃতিক যাত্রা আরো দীর্ঘ হোক। এখানে আরেকটা পয়েন্ট আমি মিস করে গেছি, নাটক লেখা। নাটক লেখাটা আমার কাছে আরেকটা টার্নিং পয়েন্ট। শেখর দেব রায় নাট্যকার, শেখর দেব রায় পরিচালক, শেখর দেব রায় অভিনেতা, এই নানান সংজ্ঞায়ন হতেই পারে, কিন্তু আমি শেখর দেব রায় বিশ্বাস করি যে আমি একজন নাট্যকর্মী। কারণ এই নাট্যকর্মী বলতে আমার গর্ববোধ হয়, কারণ নাটকের সেট থেকে তৈরি করে, মিউজিক থেকে তৈরি করে, এই যে সব কিছু নিয়ে, সবটা ডিপার্টমেন্ট নিয়ে একটা নাটক করা, সেটা নাট্যাভিনেতার কাজ নয়, সেটা নাট্যকর্মীর কাজ। তো ওইখান থেকেই আমার নাটক লেখার আরেকটা স্পৃহা জন্মেছিল। কারণ তখনকার সময় কি হতো জানো, 79, 80, 81, 82, 83 করে করে 87 অবধি দেখলাম আমরা
নতুন নাটক বলে কলকাতার যে ছাপানো বই এগুলো আমরা করতাম। তখন একদিকে ঝুমুরদা, আমরা শুরু করলাম যা ভূলোক শুদ্ধক আমরা নাটক লিখব। এই যে ভূলোক শুদ্ধক, এই কথাটা প্রথম থেকে আমার ভেতরে কাজ করতো, যে কোথায় যেন একটা নিজেকে চ্যালেঞ্জ দিতে হতো, বলে না আমাকে কিছু লিখতে হবে। তো প্রথম নাটক আমি লিখলাম অন্তিমের সুর 1987, এবং সেটা রূপম প্রতিযোগিতায় সেকেন্ড বেস্ট প্রোডাকশন হয়ে গেল। তখন আমি বললাম, ও মা, আমি দেখি নাটকও লিখতে পারি। তো এইভাবে নিজেকে আবিষ্কার করা, করতে 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 আমার একটা নাটক, বিশেষ করে এই নাটকটা আমি বলবোই, কারণ এই নাটকটা আমার জীবনের একটা বিশাল জায়গা দখল করে আছে। সেটা হচ্ছে আমার মনসা কথা। সেটা এখন অনেক, সেটা ছাড়া অবশ্য শেখর দেব রায় মানে অসম্পূর্ণ। এবং এখানে আমি আমার যে স্যার অমলেন্দু স্যার, উনি আমাকে বলতে গেলে সিরিয়াস নাটক লেখার একটা পথ নির্দেশ দিয়েছিলেন। ওনার বিভিন্ন প্রবন্ধ পড়তাম, সেমিনারে যেতাম। তখন আমার কাছে মনে হয়েছে যে আমি একটা মৌলিক নাটক লিখব। এই চ্যালেঞ্জটা মনসা কথার মাধ্যমেই আমার কাছে মনে হয়েছে যে স্টিল নাও ইট ইজ গোয়িং অন, এখনো চলছে, এই যুদ্ধটা চলছে। আমি একটা যুদ্ধই বলবো, কারণ বোধ, চেতনা, ভাবনা এগুলো একটা যুদ্ধের জায়গা। এটা যদি নিজের সঙ্গে নিজে যুদ্ধ না করা যায়, এই যুদ্ধটা সাংস্কৃতিক যুদ্ধ। এই যুদ্ধ সেই খুনোখুনির যুদ্ধ নয়। মানে আমার ভেতর থেকে আমাকে মানে নিজেকে প্রশ্ন করে 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 করে, আর পাশাপাশি আরেকটা জিনিস করেছি, সেটা আমার এটাও আমার একটা খিদে ছিল, যে কেন ক্লাসিক নাটক করব না, কেন ওয়েস্টার্ন ক্লাসিক করব না, কলকাতায় যদি হতে পারে আমাদের শিলচরে কেন হবে না। তাই এইরকম করে করে প্রথম যে একটা নাটক আমি করলাম, আশ্চর্য হয়ে যাবে, এটাও আমার মূল উদ্দেশ্য ছিল, জানি না তোমার সময় দেবে কিনা, তবু আমি ছোট্ট করে বলি। 1872-তে দীনবন্ধু মিত্র, তখনকার দিনে বাংলা নাট্য জগতের প্রথম সারির নাট্যকার, তো উনি এসে একটা নাটক লিখলেন শিলচরে বসে, সেটা হচ্ছে কমলিকামিনী। এবং 144 বছরের পর বঙ্গভবনের সুরমা সাহিত্য উৎসবে, শতবর্ষের উৎসবে, সেই নাটকটা করানোর দায়িত্ব পড়লো আমার উপর। যাই হোক, এটাও আমার কাছে একটা প্রত্যাহ্বান, যে কেন আমি করবো না। শিলচরে বসে এমন একজন নাট্যকার লিখে গেছেন। তো 2016-র 28 ডিসেম্বর আমার ডেট মনে আছে, বিকজ ইট ইজ মাই মাইলস্টোন। কারণ কিছু কিছু কাজ করে যেরকম আনন্দ হয়, আর স্মৃতিতে সারা জীবন থেকে যেতে চায়। সেই কমলিকামিনী নাটকটা করেছি, করে সবাইকে নিয়ে, ওই যে বলেছিলাম কমন প্ল্যাটফর্ম, ওই থিওরিতে শিলচরের প্রতিটা ক্লাব থেকে ঝুমুরদা, আশিসদা, বাবুলদা, শম্ভু, রুমি, কেনা, কল্যাণী চৌধুরী, সবাইকে নিয়ে, এই মুহূর্তে হয়তো অনেকের নাম বলতে পারছি না, আমাকে ক্ষমা করবেন, তো সবাইকে নিয়ে এই নাটকটা করেছিলাম। এবং পাশাপাশি আমাদের ট্রাইবাল বেল্টের কিছু শিল্পীরা, যেমন আমার মার্শাল আর্টের শিল্পী, অরিজিনালি মার্শাল আর্ট শিল্পী, আমার মণিপুরি নৃত্যের জন্যে পুরো একটা কম্পোজিশন করে এই নাটকটা করেছিলাম। আমার খুব ভালো লেগেছিল এই নাটকটা করতে। তো আমার নাট্য জীবনের পরিচালনার এটাও একটা আমার কাছে প্রাপ্তি। তারপরেই এ মাসের নাটকের মধ্যে আমরা ঢুকে গেলাম বঙ্গভবনের। তো তখন আমাদের কাছে ফুল লেংথ করার একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ শব্দটা বারবার ইউজ করছি, কারণ এটা একটা প্রত্যাহ্বান, জানো বিশ্বরাজ। কারণ তুমি নিজে গান লিখো, আমি যদি বলি তুমি কেন গান লিখো, তুমি বলবে এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ, কেন আমি লিখবো না। তোমার সেই ভাঙা ফুটপাত, ভাঙা ল্যাম্পপোস্ট, এটা যে কত বড় গান আমাদের কাছে, এগুলো আমরা যারা বুঝতে পারি, হ্যাঁ, আমরা বুঝতে পারি যেগুলো আমাদের গান। তো এইভাবেই মনে হয় আমাদের নাটক ওইভাবেই এগিয়ে যাবে, এটা আমার আশা, এটা আমার বিশ্বাস। এবং এটা শিল্পীকে, সে নাট্যকারী হোক আর পরিচালকই হোক, আর ইভেন কি নাট্য সংগঠক হোক, সে হয়তো নাটক করে না, কিন্তু সংগঠকের কাছে একটা প্রত্যাহ্বান, থামতে দেয় না, থামতে দেবে না, ছুটে চলো। বলো এখন মানে আমাদের এগোরেই মানে শেষে এসে সেই আবদার এবং তোমার গান দিয়েই আজকের এই অনুষ্ঠানের ইতি টানবো আমরা। কারণ তোমার খোলা উদাত্ত গলার গান অনেক, মানে এটারও আলাদা একটা জনপ্রিয়তা রয়েছে। আচ্ছা, গানের কথা যখন বলছো আমি বললি, এবং আচ্ছা মাঝখানে আমি একটা কথা বলে নিই, তুমি সম্প্রতি জীবনে রক্তকরবী করেছো, এবং আগামীতে তোমার পরিকল্পনা কি আছে? মানে সেই ক্লাসিক করার খুব ইচ্ছে আছে, কারণ এটা আমার বলতে পারো একটা নেশা হয়ে গেছে। বছরে একটা অন্তত আমি ক্লাসিক করব। এইভাবে আমি আরেকজনের নাম বলি, এটা না বললে আমার খুব অন্যায় হয়ে যাবে, একটু সময় নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে এই যে এখানকার নাটক দেখার, নান্দিকারের নাটক তো দেখেছি, কিন্তু এখানকার নাট্য পরিচালকের নাটক দেখার আমার সৌভাগ্য হয়েছে। আর্যপট্টির মতো একটা স্টেজে 3 ডাইমেনশন স্টেজ করে সাধনদা
প্রমিতুষ করাচ্ছেন, সাধনদা এবং যিশুচন্দ্রের দ্বৈত যাকে বলে প্রচেষ্টায় আমরা দেখেছি ক্ষুদিত পাষাণ, প্রমিতুষ, এবং এইগুলোও কিন্তু আমাদের কাছে বিশাল প্রাপ্তি। এবং আমার ওই প্রাপ্তিটাও হয়তো মনে হয়েছে যে আমার মধ্যে একটা জিজ্ঞাসা বা আমার চাহিদা তৈরি করছে যে সাধনদা যদি এত কষ্ট করে, সুভাষ চৌধুরী এত কষ্ট করে, এখন তো কত সুবিধা লাইটের, এখন কত সুবিধার মানে মিউজিক কম্পোজ করার, তখন কিছুই ছিল না। সাধনদা একটা দুটো টেপ রেকর্ডার দিয়ে রেকর্ডিং করে, লিপিং করে 3 ডাইমেনশন স্টেজ দিয়ে ক্ষুদিত পাষাণ প্রমিতুষ করিয়েছেন। এবং সেইগুলো আমরা দেখেছি। হ্যাঁ, দেখে বলে না ওই যে আমি আবার আগের কথা, দেখতে দেখতে জানতে হয়, তুই জানতে জানতে শিখতে হয়, শিখতে শিখতে প্রয়োগ। এখন হয়তো ওই প্রয়োগের রাস্তায় আমি আছি। বলো, অনেক সময় নিয়ে নিচ্ছি না, এবং আমরা আশা করছি যে আগামী তো আমরা কিছু মানে আমাদের দর্শক শ্রোতারা ওই যে ক্লাসিক আগেও বললাম অতৃপ্ত বাসনা পৃথিবীতে বারবার আসছে, হয়তো আমার নাটকের আরো অনেক কিছু অতৃপ্ততা রয়ে গেছে, সেই বাসনা নিয়ে এগিয়ে যাও। তৃপ্ত হবে তুমি। আর তোমার গান এবার শুনবো, গান শুনতে শুনতে আমরা দর্শকদের কাছ থেকে, সবাই যেরকম আমাকে গায়ক বানিয়ে দিয়েছে, তুমি আমাকে গায়ক বানিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে, আর সময় নষ্ট করি না, আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কিন্তু মূলত গায়ক নই, আমি সারেগামা কিচ্ছু জানি না, বিশ্ব খুব ভালো জানে। তো আমাকে যে সাহায্য করে, তা ওরাও আমাকে জিজ্ঞেস করে না শেখরদা তোমার স্কেল কি, কারণ আমি যেটা বলি ওইখানে স্কেল হয়ে যায়, কিচ্ছু করার নেই, কারণ আমি তো গান শিখে বড় হইনি। যাই হোক, আমি একটা গান, দুটো গানের একটু একটু কলি গাইব, আমার ভালো লাগার দুটো গান। কেন এটাও বলবো, আমার এই গানটা ভালো লাগার পেছনে কারণ হচ্ছে কালিকা। কালিকা একদিন আমাকে বলেছে, শেখরদা জানো শাহনুরের এই গানটা শুনলে আমার ভেতরটা কীরকম করে। কোন গানটা? আমি প্রথম ওর গলায় শুনেছিলাম। তো ওই গানটা একটু গাইবো, আর আরেকটা গান কেন আমি গাইবো, এই গানটার মধ্যে আমার মনে হচ্ছে এটা যেন আমার মনেরই কথা, ভাবনার কথা। সেটা হচ্ছে ডক্টর ভূপেন হাজারিকার ছোট্ট 2টা লাইন। আমি প্রথম ভূপেন হাজারিকারটা ধরে তারপর আমি ওই লোকসঙ্গীত দিয়ে শেষ করছি। মার্জনা করবেন আমাকে, আমি গায়ক নই, আমি নাট্যকর্মী। মহে যেতিয়া এই জীবনৰ মায়ায়েৰি গুচি যাম, আহা কৰো মোৰ স্মৃতিৰ কাষত তোমাৰ সঁহাৰি পাম, নেলাগে মোৰ মিছাই, নেলাগে প্ৰতিদান, তোমাৰ টুপি চকুলো পালে মই পাম মোৰ দান, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নি বীণা, কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। আমি এই গানটাকে বিশ্বাস করি, এটাই হওয়া উচিত। সে গায়কই হোক, নাট্যকর্মী হোক, কবি হোক, ভেতরে কে যেন আমাদেরকে ওই চেতনার উন্মেষটা ঘটিয়ে দিচ্ছেন। এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। হয়তো কেউ ক্লাসিক্যাল গান গেয়ে বলতে পারে যে এটা আমার একটা অনুভব। যাই হোক, এবার আমি সৈয়দ শাহনুরের এই 2টো লাইন গিয়ে আমি শেষ করব। ও বন্ধু তোর লাইগা রে, ও বন্ধু তোর লাইগা রে, আমার তনু জোর জোর, মনে লয় সারিয়া যাইতাম থইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, সৈয়দ শাহনুরে খান্দন নদীর পারো বইয়া, ও বইয়া রে বইয়া,
সৈয়দ নূরে খান্দন নদীর ফারো বইয়া ফারই মু করিয়া দিন তো যায় চলিয়া রে বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু জোর জোর মনে লয় সারিয়া যাইতাম থইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে। এ বন্ধু আমার মা হতে পারে, বাবা হতে পারে, আমার দাদা হতে পারে, আমার দিদি হতে পারে, আমার বন্ধু বান্ধব, সবাইকে নিয়েই আমার কাছে মনে হয় এটাই আমাদের সংসার, এটাই আমাদের সংস্কৃতির যাত্রা। অনেক অনেক ধন্যবাদ। বলো। ধন্যবাদ। আমি কষ্ট দিলাম মনে হচ্ছে। মোটেও নয়।